আচ্ছা শ্বসন তাহলে লেখেন যে শ্বসন, হেডলাইনে লেখেন শ্বসন। হ্যাঁ ফ্যান স্যার তো এই শ্বসন লেখেন শ্বসন। যে প্রক্রিয়ায় জীবকোষস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি অথবা অনুপস্থিতিতে জারিত হয়ে জীবকোষস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি অথবা অনুপস্থিতিতে জারিত হয়ে স্থিতিশক্তি রাসায়নিক শক্তি এবং তাপশক্তিতে পরিণত হয়। স্থিতিশক্তি রাসায়নিক শক্তি এবং তাপশক্তিতে পরিণত হয়। তাকে শ্বসন বলে। স্টার দিয়ে লেখেন স্থিতিশক্তি বলতে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এর অভ্যন্তরীণ শক্তিকে বোঝায়। স্থিতিশক্তি বলতে কি বোঝায়? গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড। তাহলে আমাদের এদের ভেতরে যে শক্তিটা থাকে, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এদের ভেতরে যে শক্তিটা আছে, এই শক্তিটাকে বলা হয় স্থিতিশক্তি। এই স্থিতিশক্তিটা কনভার্ট হবে কিসে? রাসায়নিক শক্তি এবং তাপ শক্তি হিসেবে। এই ওর একটু ফ্যানটা দিয়ে দেন, ওর তো গরমে বাঁচতেছে না। আচ্ছা নেক্সট লেখেন এই ওই যে নিচেটা এই ওটা হ্যাঁ নিচে এটা বামে হ্যাঁ এটা। তাহলে কি হয়? তাহলে তাকে বলা হয় শ্বসন। তাহলে স্থিতিশক্তি বলতে কোন দ্বারা বোঝানো হচ্ছে? গ্লুকোজের মধ্যে যে শক্তিটা আছে, গ্লুকোজ এবং অ্যামাইনো অ্যাসিড, আমাদের ফ্যাটি অ্যাসিড, এগুলো হচ্ছে। স্টার দিয়ে লেখেন যে সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াকে শ্বসনের অঙ্গাণু বলে, শ্বসনের অঙ্গ বলে। তাহলে শ্বসনের অঙ্গ কোনটা? কোষের মধ্যে কোথায় হয়? মেইনলি সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াকে শ্বসনের অঙ্গ বলে। শ্বসনিক বস্তু কি আছে? তারপর লেখেন যে শ্বসনিক বস্তু কি? প্রোটিন, শর্করা, চর্বি, এদেরকে শ্বসনিক বস্তু বলে। প্রোটিন, শর্করা এবং চর্বি এদেরকে শ্বসনিক বস্তু বলে। শ্বসনিক বস্তু মানে কি? মানে হ্যাঁ, দ্যাট মিনস এরা ফুয়েল আর কি। এখান থেকে আমরা শক্তি পাবো। যাদের থেকে আমরা শক্তি পাই তাদেরকে বলা হয় শ্বসনিক বস্তু। আর যাদের ভেতরে শক্তি উৎপন্ন হয় তাকে বলা হয় অঙ্গ। হ্যাঁ, অঙ্গ মানে শ্বসনিক অঙ্গ বলে আর কি। শ্বসন অঙ্গ মেনলি আমাদের মাইটোকন্ড্রিয়া এবং সাইটোপ্লাজমে আমাদের শ্বসন সংঘটিত হয়। তাহলে লেখেন যে অক্সিজেনের উপস্থিতি এবং অনুপস্থিতিতে শ্বসন দুই ধরনের। শ্বসন কয় ধরনের হয়? দুই ধরনের। অক্সিজেনের উপস্থিতি ও অনুপস্থিতিতে শ্বসন দুই ধরনের, সবাত শোষণ এবং অবাত শোষণ। এক নম্বর হলো সবাত শোষণ, দুই নম্বরে অবাত শোষণ। এটা আমরা ক্লাস 9-10 পড়ছি যে সবাত শোষণ হলো অক্সিজেনের উপস্থিতিতে এবং অনুপস্থিতি, সবাত শোষণ এবং অবাত শোষণ। হেডলাইনে লেখেন সবাত শোষণ। অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসন সংঘটিত হয় তাকে সবাত শোষণ বলে। সবাত শোষণে ইংলিশে কি বলে? অ্যারোবিক। ইংলিশ টার্মগুলো মনে রাখতে হবে।
ইংলিশ টার্মগুলো মনে রাখতে হবে, কারণ হচ্ছে অপশন অনেক সময় ইংলিশ ইয়েতে দিয়ে দেয়। তাহলে সবাত শোষণ কয় ধরনের? সবাত শোষণ ইংলিশ কি হবে? অ্যারোবিক রেসপিরেশন, ইংলিশে বলা হয় অ্যারোবিক, AEROBIC, অ্যারোবিক রেসপিরেশন। তাহলে সবাত শোষণ অক্সিজেনের উপস্থিতিতে যে শোষণ হয় তাকে সবাত শোষণ বলে। তাহলে লেখেন সবাত শোষণে মোট 38টি এটিপি উৎপন্ন হয়। আসলে অনেক বইয়ের মধ্যে 36টা আছে, কিন্তু আমরা 38টা আর 36টা যদি থাকে তাহলে 38টাই লিখব। 36টা লেটেস্টলি আসছে, বাট আগে এখনও আছে বইয়ের মধ্যে 38টা, আমরা মেনলি পড়বো 38টাই পড়বো। বাট এটা মনে রাখতে হবে যে 36টাও থাকতে পারে, অনেক সময় 38টা না থেকে 34টা থাকতে পারে, সেক্ষেত্রে আমাকে 36টা দেখাতে হবে। তাহলে সবাত শোষণে এক অণু গ্লুকোজ থেকে, সবাত শোষণে এক অণু গ্লুকোজ থেকে 38টে এটিপি উৎপন্ন হয়। লেখেন সবাত শোষণের 4টি ধাপ রয়েছে। সবাত শোষণের ধাপ কয়টা? 4টা। সবাত শোষণের ধাপ কয়টা? 4টা ধাপ আছে। এক নম্বর হলো গ্লাইকোলাইসিস। 2 নম্বর হলো অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি। 1 নম্বর হলো গ্লাইকোলাইসিস, 2 নম্বর হচ্ছে অ্যাসিটাইল কো এ সৃষ্টি, 3 নম্বর হচ্ছে ক্রেবস চক্র, 4 নম্বর হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্র। ক্রেবস চক্র, 4 নম্বর হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্র। হেডলাইন দিয়ে লেখেন গ্লাইকোলাইসিস। দেখেন গ্লাইকো অর্থ গ্লুকোজ, লাইসিস মানে ভাঙা। গ্লাইকো মানে গ্লুকোজ, লাইসিস মানে ভাঙা। কোথা থেকে আসছেন? দূরে আসছেন স্যার। হ্যাঁ, পয়সা ছিল 1 ঘন্টার পরে আসছে। গ্লাইকো মানে হচ্ছে গ্লুকোজ, লাইসিস মানে ভাঙা। লেখেন যে এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়াকে গ্লাইকোলাইসিস বলে। এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়াকে গ্লাইকোলাইসিস বলে। এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়াকে গ্লাইকোলাইসিস বলে। আচ্ছা, এটিপিকে বায়োলজিক্যাল কয়েন বলে, এটা জানেন তো না? হ্যাঁ, এটিপিকে বায়োলজিক্যাল কয়েন কেন বলে? আমার কই মারতেছে মানে, আচ্ছা ওইটা তো তাহলে আগে লেখানো উচিত ছিল যদিও। তাহলে এক অণু পাইরুভিক অ্যাসিড থেকে, মানে এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি প্রক্রিয়াকে গ্লাইকোলাইসিস বলে। দেখেন যে এটি সবাত এবং অবাত শোষণের প্রথম ধাপ। গ্লাইকোলাইসিস সবাত এবং অবাত শোষণের প্রথম ধাপ। এটি সবাত এবং অবাত শোষণের প্রথম ধাপ, মানে সবার ক্ষেত্রে এই গ্লাইকোলাইসিসটা আছে। এটা কিন্তু অনেক সময় এমসিকিউতে আসে। কোন ধাপটি সবাত এবং অবাত শোষণের প্রথম ধাপ বা উভয়টিতেই রয়েছে, সেটা হবে গ্লাইকোলাইসিস। তাহলে লেখেন যে সবাত শোষণে গ্লাইকোলাইসিসে 2টি এটিপি ব্যবহৃত হয়। 2টি এটিপি ব্যবহৃত হয়। 2টি NADH2 উৎপন্ন হয়। 2টি NADH2। NADH2 এর পুনরূপ কি? রিডিউসড নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড হাইড্রোজেন মানে ফসফেট। এই দ্বারা বোঝায় রিডিউসড। হাইড্রোজেন যেটার মধ্যে আছে, দিস ইজ রিডিউসড। এই NAD আর NAD এর মধ্যে পার্থক্য কি? NAD আর NADH2 এর মধ্যে পার্থক্য কি?
NADH2 মানে হচ্ছে বিজারিত, H2 মানে হচ্ছে যেখানে হাইড্রোজেন আছে, যেটার মধ্যে হাইড্রোজেন আছে, দিস ইজ কল রিডিউসড। তাহলে এটার নাম হবে রিডিউসড নিকোটিনামাইড। অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। বিজারিত রিডিউস, হাইড্রোজেন থাকলে সেটাকে বলবো বিজারিত, আর না থাকলে রিডিউস থাকবে না। তাহলে রিডিউসড নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, NADPH2। রিডিউসড নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এটা হলো NADH2। তাহলে দুইটা NADH2 উৎপন্ন হয় এবং 4টি ATP উৎপন্ন হয়। তাহলে দুইটা NADP ফার্স্টে দুইটা ATP ভেঙে যাচ্ছে, ব্যবহৃত হচ্ছে। তারপরে তাহলে দুইটা ATP তৈরি হইল, দুইটা NADH2 উৎপন্ন হইল। দুইটা NADH2 সমান সমান 3 × 2 সমান 6টা ATP, আর দুইটা মেইনলি 4টা ATP উৎপন্ন হয়। তাহলে নিট ATP কত? নিট হচ্ছে 10টা ATP। তারপর লেখেন যে 4টি ATP উৎপন্ন হয়, তাই 4টা কই থেকে এসে আমরা পরে করব, আগে সংখ্যাটা লেখেন। দুইটা ATP আর দুইটা NADH2, আর দুইটা NADH2 হচ্ছে 3টা, 3 × 6। আমরা জানি একটা NADH2 সমান সমান 3টা ATP সমান, তাহলে 3 × 2 কত? 6টা ATP উৎপন্ন হয়। এবং এখানে আরও 4টা ATP উৎপন্ন হয়। প্রথমে 2টা ATP ব্যবহৃত হয়, প্রথমে আমাকে 2টি ব্যবহার করতে হয়, 2টি ইউজ হয় ফার্স্টে। তারপরে 6টা মানে 4টা ATP পিওর ATP 4টা, আর 2টা NADH2, আর 2টা NADH2 আমরা জানি 6টা ATP। তাহলে এখন কথা হলে তাহলে নিট, তাহলে লেখেন যে নিট শুধু, তাই নিট ATP সংখ্যা 8টি। নিট ATP কটা? তাহলে -2 + 6 + 4, তাহলে 6 × 10 থেকে 2 বাদ দিলে 8 থাকে, তাই না? তাহলে এটা হলো আমাদের ATPর হিসাব। হ্যাঁ, তাহলে আমাদের লেখেন গ্লাইকোলাইসিস কোষের সাইটোপ্লাজমে সম্পন্ন হয়। এগুলো খুব ইম্পর্টেন্ট MCQ, পরীক্ষায় আসে যে গ্লাইকোলাইসিস কোথায় ঘটে। তারপরে আসে যে সবাত এবং অবশোষণের ধাপ কোনটি, প্রথম ধাপ কোনটা? গ্লাইকোলাইসিস। আর গ্লাইকোলাইসিস কি উৎপন্ন হয়? পাইরুভিক অ্যাসিড। কয় অণু? 2 অণু। পাইরুভিক অ্যাসিডের কার্বন সংখ্যা কত? পাইরুভিক অ্যাসিডের কার্বন সংখ্যা কত? 3 কার্বন থাকে, কারণ 6 কার্বন। গ্লুকোজের কার্বন সংখ্যা কত? 6 না? 6 কার্বন থেকে যখন 2টা তৈরি হবে, তাহলে 2টা তৈরি হবে, 3টা হবে, তাই না? আমার কাছে 6 টাকা আছে, আমি 2টা ভাইকে দিব, 2 ভাইকে সমানভাবে দিলে কয় টাকা করে পাবে? 3 টাকা। দ্যাট মিনস পাইরুভিক অ্যাসিড গ্লুকোজ থেকে যখন হবে, তাহলে ধাপটা লেখেন। এই ধাপটা একদম মুখস্থ করে ফেলতে হবে, আত্মস্থ করতে হবে। দেখা যায় দেখা যায় ফিক্স করা তো এটা করা তো ঠিক আছে। এটাতে বোর্ড দেখা যায় তো না? বোর্ড দেখা যায়, ওকে, বোর্ড দেখা গেল। তাহলে আমাদের গ্লুকোজ প্রক্রিয়ার ধাপটা লেখেন, যে প্রক্রিয়া বর্ণনা বা ধাপটা লেখেন। গ্লুকোজ C6H12O6। এখন গ্লুকোজ থেকে কি হবে? গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট। গ্লুকোজ 6 ফসফেট। তাহলে ওই যে বললাম যে গ্লুকোজের কার্বন কয়টা? 6টা। 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজের সাথে যখন ফসফেট যুক্ত হবে, এই ফসফেট আসবে কোথা থেকে? এটা হচ্ছে এটিপি ভাঙবে, একটা এটিপি ভাঙতে হবে, কারণ আগে কিন্তু ফসফেট ছিল না, এখন ফসফেট আসলো, তাহলে একটা ফসফেট লাগবে না, কোথা থেকে আসবে? সেটা এটিপি ভাঙবে। ওই যে বললাম ফার্স্টে কিন্তু বলে নিয়েছি যে 2টা এটিপি ফার্স্টে ব্যবহৃত হয়, ওই যে -2 এটিপি। তাহলে ওই 2টা এটিপির মধ্যে ফার্স্টে এখানে প্রথমে এটিপি ভাঙবে,
এটিপি ভেঙে এডিপি তৈরি করবে আর একটা ফসফেট আকারে বের হয়ে যাবে। তো এটিপি ভেঙে যখন এডিপি তৈরি হচ্ছে, এই এটিপি ফসফেটটা যখন বের হয়ে যাচ্ছে, ওই ফসফেটটা 6 নাম্বার কার্বনের সাথে যুক্ত হচ্ছে। গ্লুকোজের 6 বলতে বোঝায় এখানে, কিন্তু 6 বলতে বোঝায় পজিশন। যত এখানে সংখ্যা সূচক যেগুলো আসবে সব বলতে বোঝায় পজিশন। 6 নাম্বার কার্বনে ফসফেট আছে, গ্লুকোজ 6 ফসফেট। তাহলে আর বলছিলাম যে যেখানে এটিপি থাকে সেখানে কাইনেস এনজাইম যুক্ত হয়। তাহলে ওই এনজাইমের নাম কি হবে? হয় হেক্সোকাইনেস না হয় গ্লুকোকাইনেস। যে কোনোটা দিতে পারি আমরা, গ্লুকোকাইনেস অথবা হেক্সোকাইনেস। হেক্সোকাইনেস, হেক্সোকাইনেস অথবা গ্লুকোকাইনেস। বেশি খালি হয়ে গেছে। গ্লুকোজ থেকে তাহলে এটা তৈরি হইল এটিপি। এখন গ্লুকোজ থেকে তৈরি হবে, গ্লুকোজ 6 ফসফেট থেকে তৈরি হবে ফ্রুক্টোজ 6 ফসফেট। ফ্রুক্টোজ 6 ফসফেট। ফ্রুক্টোজ 6 ফসফেট যখন হচ্ছে তখন এখানে একটা আরেকটা আইসোমার তৈরি হচ্ছে না? একটা আরেকটা কোন ধরনের আইসোমার কে বলতে পারবে? কেমিস্ট্রি পড়ে আসছেন সবাই আশা করি। না, এখানে আইসোমার তো একটা আরেকটা আইসোমার না, ওই গ্লুকোজ আর ফ্রুক্টোজ একটা আরেকটা আইসোমার। তো একটা আরেকটা কোন ধরনের আইসোমার? অথবা চ্যাপ্টার 3 তে পড়ছিলাম বোটানি, চ্যাপ্টার 3 তে যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ, গ্লুকোজ কোন ধরনের সুগার, এটা কোন ধরনের সুগার? গ্লুকোজটা হলো এলডোজ সুগার, এটা হলো কিটোজ সুগার। মানে এটার মধ্যে অ্যালডিহাইড গ্রুপ থাকে, সিএইচও। যাদের মধ্যে সিএইচও থাকে তাহলে তারা, এটা হলো এটা আর এটা হলো সিও থাকে। কার্যকরীমূলক সমান, একটা আর একটা কার্যকরীমূলক সমান। এটা কার্যকরীমূলক হচ্ছে সিএইচও আর এটা কার্যকরীমূলক হচ্ছে সিও। সেম, এদের ফর্মুলা সেম, বাট কার্যকরীমূলক চেঞ্জ আছে। ফাংশনাল গ্রুপ আইসোমার বলে। একটা আর একটা আইসোমার যেহেতু তৈরি হচ্ছে, তাহলে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ হচ্ছে, তাহলে এটা একটা কি আর একটা সমান তৈরি হচ্ছে, আইসোমার তৈরি হচ্ছে না? এর জন্য এনজাইমের নাম কি হবে? আইসোমারেজ। ফসফো গ্লুকো আইসোমারেজ। ফসফো গ্লুকো আইসোমারেজ। তাহলে একটা আইসোমার হচ্ছে এখানে, এটা মনে রাখবেন 1 আর 3, 1 নাম্বার 3 নাম্বার ধাপটা হচ্ছে একমুখী, বাকি সব উভমুখী। তাহলে এটা উভমুখী চিহ্ন আসবে। 2 নাম্বার ধাপ যেহেতু এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার ধাপ, তাহলে এটা 1 নাম্বার 1 3 এবং লাস্টের ধাপটা হলো একমুখী, বাকি সব উভমুখী। তাহলে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হলো, সরি ফ্রুক্টোজ 6 ফসফেট। ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে তৈরি হবে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। ফ্রুক্টোজ 1,6, বিসফসফেট। বিসফসফেট মানে কি? ফসফেট দুটো আছে, বিস বা বাইফসফেট। তাহলে ফ্রুক্টোজ থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট হচ্ছে। তাহলে এখানে আরেকটা ফসফেট কোথা থেকে আসলো? আরেকটা ফসফেট কোথা থেকে আসছে? এটিপি ভেঙে আসছে। তাহলে এখানে আরেকটা এটিপি ভেঙে যাবে, এটিপি ভেঙে তৈরি হবে এডিপি প্লাস আরেকটা পাইরোফসফেট হবে। এই ফসফেটটা এই ফ্রুক্টোজের, আচ্ছা এই 6 দ্বারা কি বোঝায়? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট বলতে কি বোঝায়? 1 নম্বরে ফসফেট আছে, 6 নম্বরে ফসফেট আছে, এর জন্য বাইফসফেট। তাহলে যেহেতু এখানে এটিপি ভাঙছে বা এটিপি তৈরি হয় যেখানে ভাঙে গড়ে, সেখানে কি কাইনেজ এনজাইম কাজ করে। তাহলে ওই এনজাইমের নাম হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ। এটা একটা অ্যালোস্টেটিক এনজাইম, ফসফোফ্রুক্টোকাইনেজ। ফসফোফ্রুক্টোকাইনেজ। এটা একটা অ্যালোস্টেটিক এনজাইম। হ্যাঁ, অ্যালোস্টেটিক এনজাইম বুঝেন? আমি চ্যাপ্টার 3 তে পড়ছিলাম, আমরা মনে আছে? অ্যালোস্টেটিক এনজাইম পড়ছিলাম কিন্তু ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময় এক রাজা ছিল, তার 2 পুত্র ছিল। তাহলে আমরা এটা কিন্তু পড়ছিলাম যে হোয়াট ইজ অ্যালোস্টেটিক এনজাইম। যে এনজাইমের মধ্যে একটা মানে অ্যাক্টিভ সাইট ছাড়াও অন্য সাইট থাকে, বিক্রিয়া করার জন্য একাধিক মানে সাইট থাকে, তাকে বলা হয় অ্যালোস্টেটিক সাইট। মানে যাকে আমরা বিভিন্ন ইনহিবিটর অথবা কি বলে এক্সাইটেটর দিয়ে তাদের কাজটাকে নিয়ন্ত্রণ করা যায়। মানে মূল কথা হলো যে অ্যালোস্টেটিক এনজাইম বলতে কি বোঝায়? যাদের কাজকে, যে সকল এনজাইমের রাসায়নিক বিক্রিয়ার গতি ত্বরান্বিত করা যায়,
বাড়ানো যায় অথবা কমানো যায়, সেটাকে বলে অ্যালোস্টেটিক এনজাইম। তাহলে আমরা অ্যালোস্টেটিক এনজাইমটা পড়ছিলাম। এখানে অ্যালোস্টেটিক এনজাইমের ইম্পর্টেন্স আছে কিন্তু, সেটা হচ্ছে আমরা যখন রক্ত নেই, ব্লাড যখন কালেকশন করি, কালেকশন করার পর গ্লাইকোলাইসিস যাতে না হতে পারে, আমাদের কোন কোন রক্তকণিকার গ্লুকোজ দরকার হয়? লোহিত রক্তকণিকা। কাদের লাগে? লোহিত রক্তকণিকা লাগে, মানে সবারই লাগে। দ্যাট মিনস ওরা কি করে আলটিমেটলি, ওরা এই গ্লুকোজ মানে গ্লুকোজ ভেঙে ফেলবে না। রক্ত আমি রেখে দিছি, আমি রক্ত টেস্ট করব, রক্তের সুগার টেস্ট দেখবো, বাট রক্তই যদি এই সুগার খেয়ে ফেলে তাহলে কি টেস্ট আসবে? যাতে গ্লাইকোলাইসিস না হতে পারে, গ্লুকোজটা যাতে ব্যবহৃত না হতে পারে, এই জন্য আমরা কি করি, এই এনজাইমটাকে বন্ধ করে দিই। বন্ধ করে দিলে কি হয়? তখন পুরো সাইকেলই বন্ধ হয়ে যায়। এই জন্য এটা এখানে সোডিয়াম ফ্লোরাইড দিয়ে বন্ধ করা হয়। কয়েকটা একটু পরিমাণ সোডিয়াম ফ্লোরাইড দিলে এই এনজাইমটা বন্ধ হয়ে যায়। এই এনজাইম বন্ধ হয়ে গেলে নিশ্চয়ই ধাপ আর চলে না, ফলে আমাদের গ্লাইকোলাইসিসও বন্ধ থাকে এবং রেসপিরেশনও বন্ধ থাকে। তখন আমরা পারফেক্ট গ্লুকোজের পরিমাণ পাই। নেওয়ার পর সাথে সাথে সোডিয়াম ফ্লোরাইড দিয়ে দিলে এনজাইম বন্ধ হয়ে যাবে, গ্লাইকোলাইসিসও বন্ধ হবে। তাহলে এক্সাক্ট মানটা আমরা পাবো। তাহলে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে কি হবে? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট হবে। তাহলে এখানে এনজাইমের নামটা কি হবে? কাইনেস, ফসফোফ্রুক্টোকাইনেস। এটা একটা অ্যালোস্টেটিক এনজাইম। তাহলে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে কি জানা হবে? গ্লিসারলডিহাইড 3 ফসফেট না, 3 ফসফোগ্লিসারলডিহাইড। তাহলে এখান থেকে 3 ফসফোগ্লিসারলডিহাইড তৈরি হবে, 3 ফসফোগ্লিসারলডিহাইড, গ্লিসারলডিহাইড, 3 ফসফোগ্লিসারলডিহাইড। এটা থেকে আবার সাথে সাথে কি উৎপন্ন হবে? ডাইহাইড্রক্সি অ্যাসিটন। মানে এটা তৈরি হবে, সাথে সাথে এটা থেকে আবার তার আইসোমার তৈরি হবে, ডাইহাইড্রক্সি অ্যাসিটন, ডাইহাইড্রক্সি অ্যাসিটন। তো বলো তো এটা আরেকটা কোন ধরনের আইসোমার? এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ আর এটা হলো কিটোন গ্রুপ। তাহলে অ্যালডোস, হ্যাঁ, একটা কার্যকরী মূলক সমান। তাহলে এটা হলো, এটা কার্যকরী মূলক হচ্ছে অ্যালডিহাইড থাকে, CHO, ওটা হচ্ছে CO থাকে। 3 ফসফোগ্লিসারলডিহাইড থেকে ডাইহাইড্রক্সি অ্যাসিটন হবে, একটা আইসোমার তৈরি হচ্ছে। তাহলে এর নাম কি হবে? আইসোমার। এনজাইমের নাম কি হবে? আইসোমার। আর এখানে ফ্রুক্টোজ থেকে, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট থেকে যখন 3 ফসফোগ্লিসারলডিহাইড তৈরি হয়, এর এনজাইমের নাম কি? অ্যালডোলুস। নাম হচ্ছে অ্যালডোলুস। এটা উভমুখী না একমুখী? তাহলে এই দিক থেকে যে চক্রটা চলবে, এদিক থেকে যে চক্রটা চলবে, এর নিচে একটা সাইকেল থাকবে, এর নিচে একটা লম্বা চেইন থাকবে, জাস্ট সেম। একটা আইসোমার, তো এদের মধ্যে যা হচ্ছে এদের মধ্যে সেম হচ্ছে। তো আমরা যে কোনো একটা সাইড আলোচনা করলেই হবে। কথা বোঝা গেছে? মানে এইদিকে এখান থেকে যে চক্র, মানে যে জিনিসগুলো হবে এটা থেকে সেম জিনিস হবে তার নিচে। তো আমরা যে কোনো একটা আলোচনা করব। তাহলে এর নিচে যেটা হবে সেটা হলো 3 ফসফোগ্লিসারলডিহাইড। এটা থেকে তৈরি হবে কি? তৈরি হবে 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, তাই না? 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে এখানে একমুখী না বহুমুখী? এটা বহুমুখী। তাহলে 3 ফসফোগ্লিসারলডিহাইড 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো। তাহলে এদের জারণ ঘটছে না বিজারণ ঘটছে? অ্যালডিহাইড থেকে কি তৈরি হয়েছে? অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড হয়েছে। তাহলে এটাকে জারণ বলে না বিজারণ বলে? তাই মেয়ে জারণ। অ্যালডিহাইড থেকে অ্যাসিড হচ্ছে এটা, তাহলে কি হবে? জারণ হবে। তাহলে জারণ যেখানে হয়, এবং জারণে কি হয়? হাইড্রোজেন ত্যাগ হয় না যোগ হয়? হাইড্রোজেন ত্যাগ হয়। যেহেতু জারণে হাইড্রোজেন ত্যাগ হচ্ছে, তাহলে এটাকে ডিহাইড্রোজিনেজ এনজাইম কাজ করবে। যেখানে জারণ বিজারণ হবে, আমাদের দেহের মধ্যে জারণ বিজারণ দুই ভাবে হইতে পারে, অক্সিজেন যোগ হয়ে হইতে পারে অথবা হাইড্রোজেন চলে যেয়ে হইতে পারে। আমাদের দেহের মধ্যে হাইড্রোজেন চলে গিয়ে যে জারণটা হয়, আমরা জানি যে হাইড্রোজেন চলে যাওয়া কিন্তু জারণ, আর অক্সিজেন যুক্ত হওয়া জারণ। আমাদের দেহের মধ্যে
হাইড্রোজেন চলে গিয়ে যে জারণটা হয় এটা বেশি হয়। তাহলে ফসফোগ্লিসারালডিহাইড CHO ওদের অ্যালডিহাইড গ্রুপ এখান থেকে চলে যাবে, মানে অ্যালডিহাইড থেকে একটা হাইড্রোজেন চলে যাবে আর অ্যাসিড, হ্যাঁ এই হাইড্রোজেন চলে গেল, এই হাইড্রোজেনকে আবার গ্রহণ করবে কারা? এটা সাবস্ট্রেটগুলা, মানে কথা বুঝে নেই, এটা থেকে এটা হইল, তাহলে এটা থেকে এটা হইল, যারা বানাইলো তাদের কি হবে? তাদের হবে বিজারণ। ঠিক আছে না? কথা বুঝে নেই? মানে এই অ্যালডিহাইড গ্লিসারঅ্যালডিহাইড এখান থেকে যখন জৈব অ্যাসিড হচ্ছে, কেউ তো এখানে কাজ করছে, জানি একজনে তো এমনিতে হয় না, আমরা জানি কি রাসায়নিক বিক্রিয়া কি এমনিতে হয়, দুইজনে মিলে হয় না। দ্যাট মিন্স এটা থেকে যখন এটা হইলো, এটা তো উৎপাদ, তাহলে বিক্রিয়ক দুইটা ছিল অবশ্যই, একটা ছিল কি এই গ্লিসারঅ্যালডিহাইড আর চারটা ছিল এনজাইম। যে এনজাইম থাকবে ওই এনজাইমের হবে বিজারিত হবে। তাহলে বিজারিত হবে কিভাবে? হাইড্রোজেন যোগ হয়ে বিজারিত হয়। দ্যাট মিন্স এখানে ওই হাইড্রোজেনটা যে গেল, ওই হাইড্রোজেনটা তৈরি হয়ে যাবে NADH2। NAD থেকে তৈরি হবে কি? NADH2। তাহলে NAD এগুলো আগে থেকে থাকে কোষের মধ্যে, তাহলে বলবেন যে NAD কই থেকে আসছে? এগুলো কোনো কিছু আমরা জানি কি পদার্থ কি নতুন ভাবে তৈরি হতে পারে, এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন হয় পরমাণু। তো হাইড্রোজেন NADH আগে থেকে ছিল, তার সাথে শুধু হাইড্রোজেন যোগ হয়েছে, যোগ হয়ে তৈরি হবে NADH2। তাহলে যেখানে হাইড্রোজেন যোগ হবে, মানে হাইড্রোজেন যোগ হওয়াকে জারণ বলে না বিজারণ বলে? বিজারণ বলে। তাহলে এই NADH আর NADH2 এদেরকে কি বলে? এটা কি? এটা হলো এনজাইমের কি থাকে? অ্যালোস্টেট, সরি কি বলে? না না, এদেরকে কি এনজাইম বলে? আমরা পড়ছিলাম যে এনজাইমের ক্লাসিফিকেশনের মধ্যে আমরা পড়ছিলাম যে এনজাইমের মধ্যে অপ্রোটিনের অংশ থাকলে সেটাকে কনজুগেট এনজাইম বলে। কনজুগেট এনজাইমের অপ্রোটিন অংশ, জৈব রাসায়নিক পদার্থকে বলা হয় প্রস্থিটিক গ্রুপ। কি বলে? প্রস্থিটিক গ্রুপ। পড়ছিলাম অপ্রোটিন অংশকে কি বলে? আচ্ছা, প্রস্থিটিক গ্রুপ। প্রস্থিটিক গ্রুপ যদি জৈব রাসায়নিক পদার্থ হয় তাদেরকে কি বলে? কোএনজাইম। কি বলে? কোএনজাইম। পড়ছিলাম না? দ্যাট মিন্স এখানে একটা এনজাইম আছে, তার মধ্যে আর একটা কোএনজাইম, এটা হলো একটা কোএনজাইম যার মূল এনজাইম ছিল হলো, তাহলে এই এনজাইমের নাম কি হবে? এনজাইমের নাম কি হবে? এনজাইমের নাম হবে ডিহাইড্রোজিনেস। নাম কি? ডিহাইড্রোজিনেস। তাহলে ফসফোগ্লিসারঅ্যালডিহাইড ডিহাইড্রোজিনেস। তাহলে মূল এনজাইমের নাম হচ্ছে ফসফোগ্লিসারঅ্যালডিহাইড, ডিহাইড্রোজিনেস। আর এর সাথে যে NAD থাকে, NADH2, এটা কি তাহলে? এটা হচ্ছে তার কি বলছিলাম জানো এর আগে? কোএনজাইম। কোএনজাইম মানে এনজাইমের সাথে, এটা হলো আসল খেলোয়াড়, তার সাথে তাদের সাপোর্টার। এরকম এনজাইমের সাথে কি থাকে? তাদের সাপোর্টার অংশ থাকে, সেটা হলো তার কোএনজাইম। NAD থেকে NADH2 তৈরি হবে। তাহলে এটা একটা কি বলে? এটাকে কোএনজাইম বলে। তো কোএনজাইমের হবে রিডাকশন, বিজারণ হবে, অথবা মানে এনজাইম পুরাটারই, মানে পুরা এনজাইমের হবে বিজারণ, আর সাবস্ট্রেট যেটা, সাবস্ট্রেটের হবে জারণ হবে। সাবস্ট্রেট জারণ হবে। সাবস্ট্রেট মানে যার উপর কাজ করে, এনজাইমটা যার উপর কাজ করে তাকে সাবস্ট্রেট বলে। তাহলে এনজাইম হইলো এই অংশটা হইলো এনজাইম, সবকিছু মিলে হইলো এনজাইম, আর কোএনজাইম সবকিছু মিলে এটা হচ্ছে এনজাইম। আর সাবস্ট্রেট হইলো এটার উপর কাজ করে। দ্যাট মিন্স সাবস্ট্রেটের হবে জারণ আর এনজাইমের হবে বিজারণ। এই কথাটা ক্লিয়ার না ভেজালাস? তাহলে অ্যালডিহাইড থেকে তৈরি হলো জৈব অ্যাসিড, এই প্রক্রিয়াকে বলা হয় জারণ, আর জারিত হয়ে যাচ্ছে বিধায় অ্যাসিড হয়েছে। আর এখানে একটা ফসফেট গ্রুপ কোথায় যুক্ত হবে? 1 নাম্বার কার্বনে ফসফেট গ্রুপ আসবে। 3 নম্বরে তো আগে ফসফেট ছিলই, এখন 1 নাম্বার কার্বনে ফসফেট আসবে। তাহলে 1,3 ফসফোগ্লিসারিক অ্যাসিড যখন তৈরি হলো, এর নিচে লেখেন 1,3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 1 কমা, কিন্তু 1 এর পর কমা হবে। সংখ্যার মনে রাখবেন যে সংখ্যার আগে পরে, মানে সংখ্যা লেখার আগে, সংখ্যা লেখার পরে আমি ড্যাশ দিব, আর এদের সংখ্যা পাশাপাশি সংখ্যার মাঝখানে কমা দেব। মানে 2, 3, 4 এরকম সংখ্যার মাঝখানে কি করতে হবে? কমা দেওয়া লাগবে। আর সংখ্যা শেষ হয়ে গেলে আগে এতে কলম ড্যাশ দিতে হবে। এর নিয়ম কেমিস্ট্রি পড়ে না, এটা তো পড়ছেন। 1,3 ফসফোগ্লিসারিক
স্যার আমাদের জৈব জৈব রসায়ন ছিল আরে ভাই প্রশ্ন এগুলা তুমি যদি হলের মধ্যে থাকতে এগুলো কি করতে কিছু মনে নেই। হ্যাঁ না পারলে এবার জি না স্যার আমার ওয়ান বিজয় থ্রি ভাইয়া বিসফসফোগ্লিসারিক প্রথমেই পরে অ্যাসিড তাকায় দিই ওয়ান থ্রি বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে কি তৈরি হবে এখান থেকে তৈরি হবে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে 3 ফসফো এত পরে দিয়ে দিছে থ্রি ফসফোগ্লিসারিক অ্যাসিড যখন হবে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড যখন হবে তখন ওই যে একটা ফসফেট গ্রুপ কি হইলো একটা ফসফেট চলে গেল না মানে একটা ফসফেট চলে গেছে ওই ফসফেট আবার এটিপি এডিপির সাথে যুক্ত হয়ে এখন আবার কি হবে আগে ইনভেস্ট করছিলাম এখন আমি পাবো এডিপির সাথে ওই ফসফেটটা যুক্ত হয়ে এটিপি তৈরি হবে দ্যাট মিন্স আগে এখানে ফসফেট কয়টা আছে দুইটা আছে না এইজন্য বাইফসফেট বা বিসফসফেট 1,3 বিসফসফেটের মধ্যে যে এক নাম্বার কার্বনের যে ফসফেটটা আছে এটা বের হয়ে আসবে বের হয়ে এসে এডিপির সাথে যুক্ত হয়ে তৈরি করবে এটিপি এবং শেষ হয়ে যাবে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তাহলে এখানে যেহেতু এটিপি উৎপন্ন হচ্ছে তাহলে কোন এনজাইম কাজ করবে কাইনেজ তাহলে কাইনেজ এটার নাম কি হবে ফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ তাহলে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড না এটাও উপমুখী 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড এখানে কি মিউটেশন হয়েছে না মিউটেশন হয়েছে মানে কি স্থান চেঞ্জ হয়েছে স্থানচ্যুত হয়েছে আগে 3 নাম্বার কার্বনের ফসফেট গ্রুপ ছিল এখন 2 নাম্বার কার্বনের ফসফেট আসবে যেহেতু ফসফেটের পজিশন চেঞ্জ হয়েছে এই জন্য নাম হবে মিউটেজ ওই এনজাইমের নাম কি হবে তাহলে ফসফোগ্লিসারোমিউটেজ ফসফোগ্লিসারোমিউটেজ তাহলে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে তৈরি হবে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড ফসফাইনল না ফরসই বানান ঠিক আছে নাকি দেখে তো তাহলে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফাইনল পাইরুভিক অ্যাসিড হবে যে তাহলে এখানে অবশ্যই একটা এনজাইম যেটা ব্যবহৃত হবে ওই এনজাইমের নাম কি এখানে কিন্তু একটা এটিপি তৈরি হবে তাই না এটিপি তৈরি হবে না পানি অবশ্যই ফসফোনাল পাইরুভিক অ্যাসিড 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ফসফোনাল পাইরুভিক অ্যাসিড পাইরুভিক অ্যাসিড থেকে ফসফোনাল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড এটা একমুখী হবে পাইরুভিক অ্যাসিড আর এখানে মূলত লাস্টের মধ্যে এডিপি থেকে একটা এডিপি উৎপন্ন হবে ফসফোনাল পাইরুভিক অ্যাসিড থেকে যখন পাইরুভিক অ্যাসিড তৈরি হয় তখন একটা এডিপি উৎপন্ন হয় তাহলে যেহেতু এডিপি উৎপন্ন হচ্ছে এখানে কোন এনজাইম তাহলে পাইরুভিক অ্যাসিড কাইনেজ তাহলে পাইরুভিক অ্যাসিড কাইনেজ এনজাইমের নাম সহজ কিভাবে সাবস্ট্রেটের নামের উপর ভিত্তি করে নাম হয় কার উপর কাজ করলো ওর উপর ভিত্তি করে এনজাইমের নাম হয় আর যেখানে বিজারণ হবে সেখানে হবে ডিহাইড্রোজিনেস যেখানে এটিপি উৎপন্ন হবে সেখানে হবে কাইনেজ যেখানে আইসোমার তৈরি হবে আইসোমার শেষ একদম সহজ আর এখানে শুধু একটা এনজাইম এটা ব্যতিক্রম এটা হলো ইনোলেজ এখানে পানি চলে যাবে না এটা হচ্ছে আসল খেলা শেষ তাহলে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কারণ গ্লাইকোলাইসিসটা উপরের লেভেলেও আছে বায়োকেমিস্ট্রি মাইক্রোবায়োলজিতে নাই যদিও কিন্তু মেডিকেল সায়েন্সে এগুলা বায়োকেমিস্ট্রিতে আছে এটা পড়তে হবে কারণ যাদেরই প্রাণ আছে পৃথিবীতে যাদেরই প্রাণ আছে তাদেরই শ্বসন হয় শ্বসন ছাড়া শক্তি উৎপন্ন হয় না যদিও অনেকের সবার শ্বসন ছাড়াই হয় মানে গ্লাইকোলাইসিস ছাড়াই ঘটে কিন্তু গ্লাইকোলাইসিসটা আমাদের করতে হবে শ্বসন ওভারঅল করতে হবে তাহলে এই জিনিসটা পারা যাবে আচ্ছা একজন করে বলি সবাই দেখি এই ইয়ে বলো হাসিফ কও এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা বলো
দেখে দেখে কর, সমস্যা নেই। তাহলে আমাদের এখানে আমরা হিসাব করি আরেকটা, সেটা কি ফার্স্টে এটিপি এই যে দুইটা ব্যবহৃত হয়েছে, তাহলে -2 এটিপি। আর এখানে এখানে খেয়াল করি সবাই, NADH2 তৈরি হইলো কয়টা? এই একটা সাইকেল একটা হয়েছে, কিন্তু এখানে তো সেম সাইকেল আবার চলতেছে, তাই না? এখানে কিন্তু চক্রটা চেইনটা আবার চলছে। তাহলে আমরা একটা যদি হিসাব করি, এখানে তৈরি হচ্ছে NADH2 একটা, তাহলে দুইটা থেকে কয়টা হবে? দুইটা NADH2 তৈরি হবে। তাহলে দুইটা NADH2 সমান কয়টা এটিপি? 6টা। কি নিডারিয়া পরের বৈশিষ্ট্য কোনটি? নিডারিয়া অরীয় প্রতিসম স্তরে, হ্যাঁ যে কোনো একটাই হবে। স্যার দুইটাই তাহলে একটা জায়গা নাকি ওরা রাইট দিবে নাকি দুইটা আছে দিয়ে একটা দিলেই হবে। আমাদের এইগুলোর সাথে লিক হওয়া দিছে। স্যার 15টা হচ্ছে এমসিকিউ আর 10টা হচ্ছে যে সংক্ষিপ্ত। এটা ভালো লাগছে আমার। 15টা MCQ, 10টা হ্যাঁ 10টা সংক্ষিপ্ত প্রশ্ন। কাদের? আমাদের এত মজা, এত সহজ, তাহলে তো ভালোই। সব দিক খেলা কান যায় তাহলে MCQ। এই সবাই লেখা শেষ হয়েছে? তাহলে আমাদের এখানে এটিপি একটা ব্যবহৃত হয়েছে, সরি একটা উৎপন্ন হইলো আর একটা, তাহলে দুইটাই উৎপন্ন হয়েছে, তাহলে টোটাল 4টা হবে। দুই সাইকেল থেকে 4টা, তাহলে 4টা আর এখানে প্রথম ব্যবহৃত হয়েছে 2টা, তাহলে আলটিমেটলি 2টা থাকলো। আর NADH2 সমান কয়টা? 2টা NADH2 সমান 6টা এটিপি। তাহলে এখান থেকে আমরা পেলাম। স্টার্ট দিয়ে লেখেন, স্টার্ট দিয়ে লেখেন। হ্যাঁ নিট এটিপি একটা। স্টার্ট দিয়ে লেখেন গ্লাইকোলাইসিসের সাথে আরো আমরা কয়েকটা ডেফিনিশন বলবো। এটা লিখবো। আচ্ছা লেখেন যে গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস হেডলাইন দিয়ে লেখেন গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিসটা কি? এটা আমরা অবশ্য পরিপাকে অধ্যায়ে পড়ছিলাম, মনে আছে? এটা গ্লুকোনিওজেনেসিস পড়ছি। স্যার বলেন, আমরা ওই দিন মাত্র এটা পরীক্ষা দিছি, আমি একটু গ্লুকোনিওজেনেসিস মানে হচ্ছে পেরিস্টালসিস এটা পাইছি নিয়ে গেছে। পেরিস্টালসিস আসছে। আসছে আমাদের আপনার কথাগুলো মনে ছিল না, বইয়ের মধ্যে এগুলো লিখছি। ভালো হয়েছে। লেখেন যে অশর্করা উৎস থেকে, অশর্করা উৎস থেকে, যেমন চর্বি এবং প্রোটিন। অশর্করা উৎস থেকে গ্লুকোনিওজেনেসিস লেখেন যে অশর্করা উৎস থেকে, যেমন অশর্করা উৎস থেকে, যেমন চর্বি এবং প্রোটিন থেকে কি উৎপন্ন হবে? গ্লুকোজ তৈরি প্রক্রিয়াকে গ্লুকোনিওজেনেসিস বলে। নরমালি আমরা জানি কি গ্লুকোজ থেকে না, সরি কি তা কইলাম, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হয়, কিন্তু এটা থেকে অশর্করা থেকে তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। অশর্করা উৎস থেকে গ্লুকোজ তৈরি প্রক্রিয়াকে গ্লুকোনিওজেনেসিস বলে। গ্লুকো থেকে গ্লুকোজ উৎপন্ন হওয়াকে গ্লুকোনিওজেনেসিস বলে। গ্লুকোনিওজেনেসিস বলে। লেখেন যে যকৃৎ এবং বৃক্ক যকৃৎ এবং বৃক্কে এই প্রক্রিয়াটি হয়ে থাকে। মেনলি কোথায় হয়? গ্লুকোনিওজেনেসিস যকৃতে হয় এবং বৃক্কের মধ্যে, মিক্রের মধ্যে একটু হয়, বৃক্কের মধ্যে। আচ্ছা, আমরা যখন ভিগারাস এক্সারসাইজ করি যখন, তখন কি হয়? যেমন আমরা খাইলাম, আমাদের লিভারের মধ্যে, খেয়াল করো সবাই, লিভারের মধ্যে যে গ্লুকোজ জমা থাকে, আমাদের দুই জায়গায় গ্লুকোজ জমা থাকে, গ্লাইকোজেন আকারে জমা থাকে, তাই না? একটা হলো যকৃৎ, আর একটা কোথায়? মাংসপেশিতে। মাংসপেশিতে কিন্তু আমাদের গ্লুকোজ জমা থাকে। তো এখন আমরা যখন 12 ঘন্টা ওভারকাম করে ফেলে, অথবা 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা সর্বোচ্চ, এই এত ঘন্টা পর্যন্ত আমাদের গ্লুকোজ, রক্তের মধ্যে যে গ্লুকোজ সাপ্লাই দিচ্ছে, এটা আমাদের যকৃৎ করে, যকৃৎ থেকে এই গ্লুকোজটা সাপ্লাই দেয়। বাট যখন এই যকৃতের গ্লুকোজ সাপ্লাই বন্ধ হয়ে যায় বা গ্লুকোজের স্টোরেজ কমে যায়, তখন কি করে? তখন সেক্ষেত্রে মাংসপেশিতে এই গ্লুকোজটা আসে, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ আসে। মাংসপেশিটা যদি আবার হয়ে যায়, তখন কি হয়? তখন সেক্ষেত্রে প্রোটিন ভেঙে ভেঙে গ্লুকোজ তৈরি হয়, অথবা
চর্বি ভেঙে ভেঙে গ্লুকোজ উৎপন্ন হয়। ওই যে অনেক মানুষের ইয়ে আছে না, ম্যারেজ মাছ আছে না, অনেক চিকন হয়, চামড়া একদম পাতলা, হাড় গোলা দেখা যায় দেহের মধ্যে, ওদের কিন্তু গ্লুকোনিওজেনেসিস হয়। দ্যাট মিনস গ্লুকোনিওজেনেসিসে ওদের গ্লুকোজ সাপ্লাই পায় ওরা। দ্যাট মিনস তখন কী হয়, মাসেল ওয়েস্ট হবে না, মাসেল কী হয়, মাসেলগুলো চিকন হয়ে যায়। হ্যাঁ আসা পারেন। তাহলে কি বললাম যেন, নন কার্বোহাইড্রেট সোর্স থেকে কার্বোহাইড্রেট তৈরি প্রক্রিয়াকে কি বলে, গ্লুকোনিওজেনেসিস। দেখেন ওই যে পেছনে বসেন কেন, তারপর লেখেন যে গ্লাইকোজেনোলাইসিস, 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 গ্লাইকোজেনোলাইসিস। লাইসিস মানে কি, ভাঙা। গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ তৈরি প্রক্রিয়াকে গ্লাইকোজেনোলাইসিস বলে। গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি প্রক্রিয়াকে গ্লাইকোজেনোলাইসিস বলে। গ্লাইকোজেন থেকে কি উৎপন্ন হবে, গ্লুকোজ তৈরি প্রক্রিয়াকে গ্লাইকোজেনোলাইসিস বলে। গ্লাইকোজেন থেকে তৈরি হবে গ্লুকোজ, দিস ইজ কল্ড দ্য গ্লাইকোজেনোলাইসিস। এখানে কোন হরমোনটা কাজ করে কে বলতে পারবে, এই কে বলতে পারবে? ইনসুলিন তো উল্টা করে, গ্লুকোজকে গ্লাইকোজেনকে সঞ্চয় করে রাখে, গ্লাইকোজেনকে গ্লুকোজে কনভার্ট করে। গ্লুকাগন, দেখেন এতে গ্লুকাগন হরমোন অংশ, গ্লুকাগন হরমোন কাজ করে। ওই হরমোনের নাম কি, গ্লুকাগন। আচ্ছা আরেকটা কথা লেখেন, মানে সিমিলেটে গ্লাইকোলাইসিস সাথে এই সকল কথাগুলো লিখে দিলাম যাতে মনে থাকে। অনেকগুলো মানে সিমিলার ওয়ার্ডগুলো আছে, এগুলো মনে রাখতে হবে। তারপর লেখেন যে গ্লাইকোলাইসিস গেল, গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকোজেনোলাইসিস গেল তাই না। তারপর লেখা হচ্ছে গ্লাইকোজেনেসিস, আরেকটা পয়েন্ট হলো গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস মানে কি, গ্লুকোজ তৈরি হওয়াকে বলা হয় গ্লাইকোজেনেসিস। সরি কী তা করলাম, গ্লাইকোজেনেসিস মানে গ্লাইকোজেন তৈরি হওয়াকে। লেখেন যে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হওয়াকে গ্লাইকোজেনেসিস বলে। গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হওয়াকে গ্লাইকোজেনেসিস বলে। মানে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হওয়াকে গ্লাইকোজেনেসিস বলে। না ঠিক বলছিলাম যদিও। তাহলে গ্লুকোজ থেকে লেখেন এতে ইনসুলিন হরমোন কাজ করে। এই হরমোনের নাম কি, ইনসুলিন। গ্লাইকো, তাহলে যাদের ডায়াবেটিস আছে ওদের ক্ষেত্রে কি হয়, এই যে মাত্র বললাম কিছুক্ষণ আগে, জেনেসিস মানে তৈরি হওয়া। লেখেন যে জেনেসিস বা সিনথেসিস অর্থ তৈরি হওয়া। তাহলে গ্লাইকোজেন তৈরি হওয়াকে কি বলে, গ্লাইকোজেনেসিস। কোথা থেকে তৈরি হবে, গ্লুকোজ থেকে। কোন হরমোন কাজ করবে, ইনসুলিন। জেনেসিস মানে তৈরি হওয়া, সিনথেসিস, জেনেসিস আর সিনথেসিস মানে তৈরি হওয়া। তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হবে। বসো পেছনে বসো। তাহলে এটাকে বলা হয় গ্লাইকোজেনেসিস। কটা বাজে, 5 মিনিট আছে। কয়টা বাজে 5 মিনিট আছে, প্রাইভেট আছে। ওরম আমি সময় ই করে নিই। তাহলে কি বললাম, তাহলে প্রাইভেট আছে, ঠিক আছে ওকে ছুটি। তাহলে আমাদের গ্লাইকোলাইসিস শেষ হয়েছে।